সবাই রেডি তো? হ্যাঁ, সবাই রেডি আছে, চল তাহলে। তারপর আমরা সবাই ধীরে ধীরে বাড়িতে ঢুকে দ্বিতীয় তলায় গিয়ে আরিশার রুমে যাই। আরিশা ঘুমাচ্ছিল। তখন আমরা ধীরে ধীরে আরিশার কাছে গিয়ে নাকে একটি স্প্রে করে দেই। এমনিতেই ঘুমাচ্ছে, তার উপর আবার অজ্ঞান হওয়ার স্প্রে। সব মিলিয়ে এখন আর জ্ঞান ফিরবে না। তখন আমি আরিশাকে কোলে নিয়ে নেই। তারপর সোজা বাড়ি থেকে বেরিয়ে যাই। সময় রাত 2টা। আমি দ্রুত আরিশাকে আমাদের গাড়িতে শুইয়ে দেই। তারপর এই এলাকা ছেড়ে দেই। আমি তখন আমার বন্ধু আদিলকে বলি, কিরে, এবার শান্তি তো? আর কোনো চিন্তা নেই? তুই না থাকলে এটা কোনোদিনই সম্ভব হতো না রে। সব কিছুই বুঝলাম, কিন্তু আমি ভাবছি আরিশার যখন জ্ঞান ফিরবে তখন ওর রিয়াকশান কেমন হবে। আমিও সেই ভয়েই আছি। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তখন আমি গাড়ি ড্রাইভ করছি। আচ্ছা, এতক্ষণ কি হলো তার কিছুই তো আপনারা বুঝতে পারলেন না। তাহলে চলুন আপনাদের একটু বুঝিয়ে আসি। আদিল হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আর আরিশা হচ্ছে আদিলের গার্লফ্রেন্ড। আরিশার পরিবার তার বিয়ে ঠিক করেছে। তখন আরিশা আদিলকে তার পরিবারের সাথে দেখা করতে বলে, কিন্তু এই বোকা গাধাটা ভয়ে নিজের বা আরিশার কারো পরিবারের সাথেই কথা বলতে পারে না। এই নিয়ে আরিশা আদিলের সাথে ঝগড়া করে, তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমি এসবের কিছুই জানতাম না। আগামীকাল আরিশার বিয়ে, আর আদিল বেটা আমাকে সবটা জানিয়েছে আজকে সকালে। তাই কি করব কিছুই মাথায় আসছিল না। তখন এই সব কিছুর প্ল্যান করে আমাদের বাকি বন্ধুদের এনে প্ল্যানটা বুঝিয়ে দেই। তারপর বন্ধুরা সবাই ট্যুরে যাব বলে বাবার থেকে গাড়িটা নিয়ে সবাই মিলে চলে আসি আরিশাদের বাড়িতে। আসলে আরিশার বিয়ে তার গ্রামের বাড়িতে হচ্ছে, তাই আমাদের আসতে আসতে প্রায় 5 ঘন্টা লেগে যায়। তো এরপর থেকে তো সবটা জানেনি। শহরে ফিরে আসতে আসতে আমাদের সকাল প্রায় 7টা বেজে যায়। আমরা আগের থেকেই কাজী অফিসে সব কিছু রেডি করে রেখেছিলাম। কাজী অফিসের সামনে এসে আমরা সবাই গাড়ি থেকে নেমে আদিলকে বলি আরিশাকে উঠাতে। আদিল তখন আরিশার চোখে পানির ছটকা মারে, সাথে সাথে আরিশার জ্ঞান ফিরে। আমি কোথায়? আমি এখানে কি করছি? আরিশার চোখে জলে ঝাপটা মারার সাথে সাথেই তার যখন জ্ঞান ফিরল, তার বিহবল চোখজোড়া প্রথমে ভয়ে স্থির হয়ে গেল। সে চারপাশে তাকালো, আমাদের সবার মুখ দেখল। আমিও ঈশান আর বাকি বন্ধুরা তখন হাফ ছেড়ে বেঁচেছি। যা হোক, জ্ঞান তো ফিরল, কিন্তু পরক্ষণেই আরিশার চোখ দুটো জ্বলে উঠল। তুই? আদিল, তোর এত সাহস? তুই আমাকে অপহরণ করেছিস? আমি এক্ষুনি পুলিশে ফোন করব। আমরা সবাই চুপ। আদিল ভয়ে কাঁপছে। আমরা ভেবেছিলাম ও কিছুটা অভিমান করবে, কিন্তু এমন অগ্নিমূর্তি ধারণ করবে ভাবিনি। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বুঝে আদিল আরিশার কাছে এগিয়ে গেল। আরিশা, আমি জানি এটা ভুল পথ, প্লিজ চিৎকার করিস না। আমি তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তুই যখন আমার সাথে কথা বলা বন্ধ করে দিলি আর তোর বিয়ে ঠিক হয়ে গেল, আমার মনে হচ্ছিল যেন আমার সব শেষ হয়ে যাচ্ছে। আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমার ভালোবাসার জন্য আমাকে ক্ষমা করে দে। আদিল যখন হাঁটু গেড়ে বসে কেঁদে ফেলল, আরিশার রাগটা ধীরে ধীরে কমে এলো। তার চোখে এলো গভীর অভিমান আর হতাশা। তুই তুই একটা ভীতু। যদি ভালোবাসিস তবে আমার মা বাবার কাছে গিয়ে কেন কথা বললি না? তোর জন্য আজ আমার কি হলো? শুধু ভালোবাসার জন্য আর তোর কান্নার জন্য তোকে ক্ষমা করলাম, কিন্তু এর ফল তোকে ভুগতে হবে আদিল। আর তোরা তোদের এই বন্ধুদের জীবন আমি অতিষ্ঠ করে তুলব। এই অপহরণের শোধ আমি নেবই। সে যাই বলুক, অন্তত কাজটা তো সারতে রাজি হলো। আমি দেরি না করে দ্রুত বললাম, চল চল, আর দেরি নয়, ভেতরে চল, এখন আর পিছিয়ে যাওয়া যাবে না। এরপর আমরা দ্রুত
কাজী অফিসে সব কাজ শেষ করে নিলাম। আরিশা সই করার সময় কোনো হাসি না দেখালেও কোনো বাধা দিল না। বিয়ে সম্পন্ন হলো। বিয়ে তো সারা হলো, কিন্তু আসল পরীক্ষা বাকি ছিল। দুপুরের দিকে আমরা সবাই আরিশাকে নিয়ে আদিলের বাড়িতে পৌঁছালাম। বাবা বাইরে থাকায় বাড়িতে ছিলেন শুধু আদিলের মা আর আদিলের বড় বোন আদিবা আপু। এ কি করেছিস? কি সর্বনাশ করলি! এই মেয়েকে আমি কিছুতেই আমার বৌমা হিসেবে মানব না। আমার সমাজে মুখ দেখানো বন্ধ হয়ে গেল। ঘরের পরিবেশটা মুহূর্তে শীতল হয়ে গেল। আরিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদিল মাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মা শুনতেই চাইছেন না। এবার আমাকেই এগিয়ে যেতে হলো। আন্টি প্লিজ শান্ত হন, ওরা একে অপরকে ভালোবাসে। আরিশা খুব ভালো মেয়ে। আর দেখুন, এখন তো ওদের বিয়ে হয়ে গেছে। ওদের এখন আমাদের সমর্থন দরকার। এখন মেনে নেওয়াটাই ওদের জন্য ঠিক হবে। আমার কথায় এবার সায় দিলেন আদিবা আপু। তিনি সবসময় শান্ত, আর আদিলের মায়ের ওপর তার প্রভাবও আছে। হ্যাঁ মা, নীল ঠিক বলেছে। আরিশা তো আমাদের পরিচিত, আর ভাই যখন ওকে এত ভালোবাসে তখন আর মানা করে কী লাভ। চলো ওদের মেনে নিই। আমাদের দুজনের কথা শুনে আদিলের মা অনেক রাগ দেখালেও শেষমেশ কিছুটা নরম হলেন। দীর্ঘ শ্বাস ফেলে বললেন, যা করলি ভালো করলি না, কিন্তু মেনে নিলেন। আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস নিলাম। নীল, তোরা সবাই ভোরে এসেছিস, আয় বস, কিছু খাবি না? এরপর আদিবা আপু আমাদের সবার জন্য চা আর নাস্তার ব্যবস্থা করতে লাগলেন। আমি স্পষ্ট দেখলাম তিনি সবসময় আমার প্রতি একটু বেশি যত্নশীল। যখনই আমি আদিলের বাসায় আসি, আপু আমার জন্য আলাদা করে খেয়াল রাখেন, খোঁজ নেন। আজও দেখলাম আমার জন্য উনি স্পেশাল নাস্তা আনলেন। আমার মনে হলো ঈশান হয়তো কিছু আন্দাজ করতে পারছিল, কিন্তু আমি এই যত্নটা বেশ উপভোগ করি। 1 মাস দেখতে দেখতে কেটে গেল। সময়টা আমাদের জন্য ছিল স্বস্তির, কারণ আদিল আর আরিশা এখন সত্যিকারের স্বামী স্ত্রী। আরিশার অপহরণের প্রতিশোধ নেওয়ার ভাবটা আপাতত উধাও, কারণ আদিলের পরিবার তো বটেই, আরিশার বাবা মাও এখন ওদের মেনে নিয়েছেন। এই 1 মাসে আরিশা তার জেদ আর রাগটা শুধুমাত্র আদিলের ওপরই প্রয়োগ করেছে, আমাদের বন্ধুদের ওপর নয়। সব কিছু সুন্দরভাবে গুছিয়ে উঠাতে আমি আর ঈশান বেশ খুশি হলাম। সেদিন ভার্সিটির মাঠে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। রোদ ঝলমলে দুপুরে আমরা হাসি ঠাট্টায় মেতে আছি। হঠাৎ কোথা থেকে আদিবা আপু আসলেন। তিনি হাসছিলেন, কিন্তু তার চোখের কোণে কেমন যেন একটা চাপা উদ্বেগ লক্ষ্য করলাম। কিরে আপু, তুমি এখানে? সব ঠিক আছে তো? কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয়নি। নীল, তুমি আমার সাথে একটু আসো তো, আমার একটা জরুরি কথা আছে। আমি একটু অবাক হলাম, কিন্তু আপুর পিছু নিলাম। আদিবা আপু দ্রুত হাঁটছেন, আর আমি বাধ্য ছেলের মতো পেছন পেছন আসছি। তিনি সোজা ভার্সিটির হলরুমে চলে আসলেন। এই মুহূর্তে জায়গাটা পুরো ফাঁকা, কেউ নেই। আপু সম্ভবত ব্যক্তিগত কোনো কথা বলতেই এমন নির্জন জায়গা বেছে নিয়েছেন। ঠিক তখনই হঠাৎ করে আদিবা আপু আমাকে সজোরে জড়িয়ে ধরলেন। আমি তো পুরোই থমকে গেলাম, এমন কিছু আশা করিনি। তারপর যখন দেখলাম তিনি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন, তখন ভয় পেয়ে গেলাম। আপু, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে? কি হয়েছে আপু? আমি তোমাকে ভালোবাসি নীল। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আপুর কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। বড়সড় একটা শক খেলাম। আমার মুখ দেখে আপু বুঝলেন যে আমি তার কথায় পুরোপুরি হতবাক হয়ে গেছি। কিন্তু আমি তো হ্যাঁ বা না কিছুই বলিনি। তাহলে উনি কাঁদছেন কেন? বাসায় বাবা মা আমার বিয়ে নিয়ে কথা বলছে, তারা পাত্র দেখতে শুরু করেছেন।
আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে কি হবে? আমার ভেতরে দ্রুত একটা ঝড় বয়ে গেল। আমি সবসময় আদিবা আপুর বিশেষ যত্নটা উপভোগ করেছি। আমার প্রতি তার দুর্বলতা ছিল সেটা জানতাম, কিন্তু এই আবেগটা যে ভালোবাসায় পরিণত হয়েছে তা বুঝতে পারিনি। এই মুহূর্তে তিনি এতখানি অসহায় যে কেঁদে ফেলেছেন। আমি আর চুপ থাকতে পারলাম না। আরে আপু, কী সব বলছেন আপনি? আপনি আমার থেকে 2 বছরের বড়। তাতে কি আসে যায় নীল? তোমার যত্ন নিতে গিয়ে, তোমাকে দেখতে গিয়ে কখন যে ভালোবেসে ফেলেছি তা নিজেও জানি না। তুমিও তো কখনো কিছু বলনি। হ্যাঁ আপু, আমিও আপনাকে ভালোবাসি। আপনার ওই ব্যক্তিত্ব, আপনার ওই মায়াবী হাসি, আমার প্রতি আপনার অতিরিক্ত খেয়াল, আমি এসবের প্রেমে পড়ে গেছি অনেক আগেই। আপনার সাথে এই দূরত্বটা আমি আর রাখতে চাই না। আমি আপনার প্রপোজাল গ্রহণ করলাম। আপনি শান্ত হন, আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি না। আমার কথা শুনে আদিবা আপু যেন পুরো পৃথিবীটা হাতে পেলেন। তিনি কান্না ভুলে গিয়ে এক ঝলকে হেসে উঠলেন। তিনি আবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। এইবার জড়িয়ে ধরার মধ্যে কোনো ভয় ছিল না, ছিল নিখাদ ভালোবাসা আর অধিকার বোধ। তুমি আমার ভালোবাসা। চলো এবার তোমার বন্ধুদের কাছে যাই। আমরা দুজনই জানি এই সম্পর্কটা আদিল আর আরিশার মতো সহজ হবে না, কারণ আদিল আরিশার চেয়ে ছোট নয়, কিন্তু আমি আদিবা আপুর চেয়ে 2 বছরের ছোট। এই সমাজ কি মেনে নেবে? আমার মাথায় এখন এসব নতুন চিন্তার ভিড়, কিন্তু আপুর হাসি দেখে মনে হলো এই যুদ্ধটা তিনি লড়তে প্রস্তুত, আর আমিও তার পাশে আছি। আদিবা আপুর চোখে তখন আনন্দাশ্রু। আমার হাত শক্ত করে ধরে তিনি যেন নতুন করে বাঁচার শক্তি পেলেন। আমরা দুজন তখন ভার্সিটির মাঠের দিকে হাঁটা শুরু করলাম। আমি একটু দ্বিধায় ছিলাম কি করে বন্ধুদের বলবো, কিন্তু আপু বেশ আত্মবিশ্বাসী ছিলেন। আমরা যখন হাতে হাত রেখে বন্ধুদের কাছে পৌঁছালাম, সবাই একদৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল। ঈশান, আরিশা আর বাকি বন্ধুরা যেন ভূত দেখছে, বিশেষ করে আদিল। তার চোখে তখন একই সাথে কৌতূহল, সন্দেহ আর বিস্ময়। কি ব্যাপার আপু, তুমি নীলের হাত ধরে রেখেছো কেন? আর তোদের দুজনের মুখে এমন হাসি কেন? বিয়াদব, দুলাভাইয়ের নাম ধরে ডাকছিস? আদিবা আপুর কথা শুনে আদিল তো আকাশ থেকে পড়ল। আরিশা আর ঈশানও চোখ বড় করে তাকিয়ে রইল। কি কি বলছিস এসব? কিসের দুলাভাই? আমি এবার এগিয়ে গেলাম আপুকে ভরসা দিতে। আদিলকে শান্তভাবে সব কিছু বলতে হবে। হ্যাঁ আদিল, আমরা দুজনকে ভালোবাসি। আজই আমরা আমাদের সম্পর্কের কথা পাকাপাকি করলাম। আমার কথা শুনে আদিল কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ স্থির, মুখে কোনো ভাবান্তর নেই। 1 মিনিট 2 মিনিট নীরবতা যেন পাহাড়ের মতো চেপে বসলো আমাদের ওপর। আমি আর আদিবা আপু পরস্পরের দিকে তাকালাম। আমাদের বুক ধড়ফড় করছিল। আমরা দুজনেই ভাবছিলাম হয়তো আদিল মানতে পারছে না, হয়তো এই বয়সের ব্যবধান আর আদিলের বড় বোন বলে সে আমাদের মেনে নিতে পারবে না, হয়তো ঝামেলা শুরু হলো এবার। ঠিক তখনই হঠাৎ করে আদিল হেসে উঠল। প্রথমে চাপা হাসি, তারপর সেটা পুরো মাঠ কাঁপানো হাসিতে পরিণত হলো। ওহ, কি রে নীল, এতদিন বলিসনি কেন? আমি তো তখনই সন্দেহ করেছিলাম যখন দেখতাম আমার থেকেও তোর খেয়াল বেশি রাখে। কি রে আপু, তুমি এতদিনে মুখ খুললে? আদিলের এমন অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় আমরা দুজনই অবাক। সে যে এত সহজে মেনে নেবে তা ভাবিনি। আদিবা আপু খুশিতে আদিলকে জড়িয়ে ধরলেন। তুই কি সত্যি মেনে নিলি আদিল? আরে হ্যাঁ আপু, আমি সব সময় চেয়েছি তুই খুশি থাক। নীল আমার বন্ধুর মতো, আর সে তোর খেয়াল রাখতে পারবে। আরিশার বিয়ের পর তোর টেনশন হচ্ছিল, এবার শান্তি পেলাম। আদিলের সমর্থন পেয়ে আমরা দুজনেই নিশ্চিত হলাম
ঈশান আর আরিশাও এবার এগিয়ে এসে আমাদের অভিনন্দন জানালো। তবে আরিশার মুখে দুষ্টু হাসি। বাহ নীল, আমাকে অপহরণের প্ল্যান করেছিলি আর আদিলের বোনকেই পটালি। দেখব এইবার তোদের প্রেম কতদিন টেকে। আরিশার কথা হেসে উড়িয়ে দিলাম, তবে মনে মনে বুঝলাম এই মেয়ে সহজে ছাড়বে না। এরপর আদিবা আপু আর আমি আদিলকে বললাম, ঠিক আছে আদিল, তাহলে তুই এখানে থাক, আমরা একটু ঘুরে আসি। অনেকগুলো দিন পর একটু নির্ভার হয়েছি। যা যা, সাবধানে থাকিস, বেশি রাত করিস না। আমরা এরপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আমার বাইকের দিকে গেলাম। আমি বাইকে উঠে স্টার্ট দিলাম। আদিবা আপু পেছন দিকে বসলেন। বাইক সবে চলতে শুরু করেছে। ঠিক তখনই আদিবা আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি আয়নায় দেখলাম তার চোখে এখন শুধু ভালোবাসার আলো। এই বন্ধন আর এই ভালোবাসা, এর জন্যই বোধ হয় এতটা কঠিন পথ পেরোনো সার্থক। তবে এবার লড়াইটা আর অপহরণ নিয়ে নয়, বরং সমাজ আর বয়সের ব্যবধান নিয়ে। এই রাগী বউয়ের বড় বোনকে আমার জীবনে আনার চ্যালেঞ্জটা এবার নিতেই হবে। আদিবা আপু আমাকে এত জোরে জড়িয়ে ধরেছিলেন যে মনে হচ্ছিল এই মুহূর্তে পৃথিবীর সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছি। আদিলের সহজভাবে মেনে নেওয়াটা আমাদের দুজনের জন্য বিশাল বড় একটা স্বস্তি ছিল। আমি বাইকের স্পিড বাড়ালাম। আদিবা আপু, কোথায় যাবে? যেখানে শান্তি আছে। নীল, চলো এই শহর থেকে একটু দূরে কোথাও যাই, নদীর ধারে বা কোনো নিরিবিলি জায়গায়। আমি আর কথা বাড়ালাম না। বাইক ঘুরিয়ে সোজা শহর ছেড়ে গ্রামের দিকে রওনা হলাম। প্রায় আধ ঘন্টা পর আমরা একটা শান্ত জায়গায় পৌঁছালাম, যেখানে একটা ছোট নদী বয়ে গেছে। নদীর পাড়টা সবুজ ঘাসে ঢাকা, আর আকাশ তখন ধীরে ধীরে কমলা রঙে ডুবছে। পরিবেশটা ছিল পুরোপুরি রোম্যান্টিক। বাইক থামিয়ে আমরা দুজন নদীর পাড়ে গিয়ে বসলাম। কেউ কোনো কথা বলছিলাম না, শুধু দুজন দুজনকে দেখছিলাম আর প্রকৃতির নীরবতা উপভোগ করছিলাম। তুমি আজ আমাকে বাঁচালে নীল। সত্যিই তোমার সাপোর্ট না পেলে হয়তো আমি বাবা মাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে বিয়ে করতে বাধ্য হতাম। আমি আদিবার হাতটা আলতো করে ধরি। আপনি এত ভয় পাচ্ছিলেন কেন আদিবা আপু? আমি তো সবসময়ই আপনার পাশে আছি, আর আমি নিজেও তো আপনাকে ভালোবাসি। জানি, কিন্তু তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্যে আমার 1 মাস অপেক্ষা করতে হলো। তুমি কিন্তু অনেক লাজুক নীল। আমি হেসে উঠলাম। আপুর ব্যক্তিত্বটা এমনই, তিনি যত দ্রুত নিজের আবেগ প্রকাশ করতে পারেন, আমি ততটা পারি না। আমরা দুজন অনেক গল্প করলাম, কলেজ জীবন থেকে শুরু করে আদিলের সব দুষ্টুমি, আর আমার প্রতি আদিবা আপুর সেই বিশেষ যত্নের কথা। মনে আছে একবার তুই বাইক অ্যাক্সিডেন্ট করেছিলি? হ্যাঁ, তখন তো আমি প্রায় 2 সপ্তাহ বিছানায় ছিলাম। তখন আদিলকে না বলে আমি লুকিয়ে তোর জন্য প্রতিদিন ফল আর খাবার নিয়ে যেতাম। তোর মা আমাকে খুব ভালোবাসতেন। তখন থেকেই তোর প্রতি আমার অন্যরকম একটা টান তৈরি হয়। আপুর মুখে এসব কথা শুনে আমার চোখ ভিজে গেল। আসলে আমাদের ভালোবাসাটা আজ হঠাৎ তৈরি হয়নি, অনেক আগে থেকেই এর ভিত তৈরি হয়েছিল। আমরা নদীর ধারে হাতে হাত রেখে অনেকক্ষণ বসলাম। সূর্যাস্তের শেষ লাল আভা যখন নদী জলে মিশে গেল, তখন আদিবা আপু বললেন, এবার ফিরতে হবে নীল। আদিলের মা হয়তো টেনশন করছে। বাইকে ফেরার সময় আদিবা আপু এবার আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলেন। আমি অনুভব করছিলাম তার শরীরের উষ্ণতা। আমার মনে হলো আমার জীবনটা যেন আজ থেকে সম্পূর্ণ নতুন এক মোড় নিল। ভার্সিটির গেটের কাছে এসে আমরা বাইক থামালাম। আপু, কালকে দেখা হবে। হ্যাঁ, আর সাবধানে যাস। আমি আলতো করে আদিবার কপালে একটা চুমু দিয়ে বাইক থেকে নেমে গেলাম।
আমি তখন যেন ঘোরের মধ্যে ছিলাম। আমার কপালে আপুর ঠোঁটের স্পর্শটা অনুভব করলাম। দ্রুত বাইক চালিয়ে বাড়িতে ফিরে এলাম। রাতে খাবার শেষ করে আমি রুমে ঢুকলাম। বিছানায় যেতেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আদিবা আপুর নাম দেখে ঠোঁটে হাসি ফুটে উঠল। হ্যালো আপু। কি করছো দুলা ভাই, এত দেরি করে ঘরে ফিরলে? তোমার সাথে ঘুরে এসে তোমার কথা ভাবছিলাম, তাই দেরি হলো। দুষ্টু, শোনো, আমি মাকে বলেছি যে একটা ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম, তবে বাবা মাকে আমাদের সম্পর্কের কথা কিভাবে বলবো তা নিয়ে খুব টেনশনে আছি। চিন্তা করবেন না আপু, আমরা একসঙ্গে দুজনের পরিবারকে বোঝাবো। আদিল যখন মেনে নিয়েছে তখন আরও তো ভয় নেই। আমি চাই আপনি আজ রাতে শুধু ভালো থাকার স্বপ্ন দেখুন। তুমি পাশে থাকলে আর কোনো চিন্তা নেই নীল। কালকে কলেজে আমার একটা লেকচার আছে, মনে থাকে যেন। আমি আপনার কথা ছাড়া কি আর কিছু ভাবি? গুড নাইট আপু। গুড নাইট আমার হিরো। ফোন রেখে দিলাম। সারা শরীর তখন আনন্দে ঝনঝন করছে। আদিল আর আরিশার প্রেম সফল করতে গিয়ে নিজের জীবনেই এমন সুন্দর একটা প্রেম চলে আসবে তা কখনো ভাবিনি। কিন্তু এখন এই সম্পর্কটা টিকিয়ে রাখার চ্যালেঞ্জটা বাকি। আদিবা আপুর সাথে ফোনে কথা বলার পর আমার মনে নতুন করে এক জেদ চেপে বসল। এই সম্পর্কটা গোপন রাখা আর চলবে না। আমি আপুকে ভালোবাসার কথা জানিয়েছি, তিনিও আমার। সুতরাং এবার পরিবারকে জানানোর পালা। আমি মনে মনে ঠিক করলাম আদিলকে নিয়ে একটা পরিকল্পনা করব। পরের দিন সকালে ভার্সিটিতে গিয়েই দেখি সব উল্টোপাল্টা। আদিলকে দেখে মনে হলো যেন সে ভয়ঙ্কর কোনো খবর শুনেছে। কি হয়েছে আদিল, মুখ এমন শুকনো কেন? নীল, সর্বনাশ হয়ে গেছে। আজ দুপুরে ছেলেপক্ষ আসছে আপুকে দেখতে। বাবা মা তাড়াতাড়ি করে সব ব্যবস্থা করেছেন। আপু তো কান্নাকাটি করছে। খবরটা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। এটা হওয়ার কথা ছিল না। আমরা ভেবেছিলাম ধীরে সুস্থে পরিবারকে রাজি করাবো, কিন্তু এখন আর সেই সময় নেই। আদিবা আপু আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে, এটা আমি কল্পনাও করতে পারলাম না। আমি দ্রুত আদিলকে বললাম, তুমি আপুকে সামলাও। আরিশা কোথায়? ওকে গিয়ে আপুর পাশে থাকতে বলো। আমি এই মুহূর্তে বাড়ি যাচ্ছি, আমার একটা জরুরি কাজ আছে। তুই কি করবি? যা করার এখনই করব, আর দেরি করা যাবে না। আমি আর এক মুহূর্ত দেরি না করে বাইকে চেপে সোজা নিজের বাড়ি চলে এলাম। মা তখন রান্নাঘরে কাজে ব্যস্ত, আর বাবা সম্ভবত খবরের কাগজ পড়ছিলেন। আমাকে দুপুরে হঠাৎ এভাবে বাড়িতে ফিরতে দেখে মা একটু অবাক হলেন। মা বললেন, কী রে নীল, দুপুরে যে হঠাৎ, কিছু হয়েছে? আমি কোনো ভূমিকা না করে সরাসরি বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম। আমার চোখে তখন স্পষ্ট সংকল্প আর আবেগ। বাবা মা, আমি তোমাদের একটা জরুরি কথা জানাতে এসেছি। আমি আদিবাকে ভালোবাসি। মা তখন অবাক হয়ে বললেন, আদিবা? আদিলের বড় বোন? হ্যাঁ, ভালো তো, মেয়েটি খুব লক্ষ্মী, কিন্তু হঠাৎ এ কথা কেন বলছিস? আমি বললাম, মা, আদিবার বাসা থেকে ওর জন্য বিয়ে ঠিক করেছে। আজ দুপুরেই ছেলেপক্ষ ওকে দেখতে আসছে। আমি চাই না আমার ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাক। আমি আদিবাকেই বিয়ে করব, আমি আর অন্য কাউকে বিয়ে করব না। আমার কথা শুনে বাবা একটু গম্ভীর হলেন, কিন্তু মা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে আমার হাত ধরলেন আর বললেন, আমি জানি বাবা, আমি তো আদিবাকে দেখেই বুঝেছিলাম মেয়েটা তোকে খুব পছন্দ করে, আর আমিও ওকে বৌমা হিসেবে খুব পছন্দ করি। ওকে আমার একদম নিজের মেয়ের মতোই মনে হয়। ঠিক আছে, চিন্তা করিস না, আমরাই আজ আদিবার বাড়ি যাব। মায়ের কথা শুনে আমি যেন বুকে বল পেলাম। আমার মা আদিবাকে কতটা পছন্দ করেন তা আমি আগে থেকেই জানতাম, আর বাবাও মায়ের কথায় সাধারণত সায় দেন। আমার ভাগ্য ভালো ছিল যে আমার পরিবারকে রাজি করাতে বেশি কষ্ট করতে হলো না।
ঠিক আছে, যেহেতু মেয়েটি দেখতে আসছে সেহেতু আর দেরি করা ঠিক হবে না। তৈরি হও, আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরবো। আমরা এখনই যাব। বাবার সায় পাওয়ার সাথে সাথেই আমি মাকে বললাম, আমরা যেন এখনই রওনা হই। দেরি করলে হয়তো অনেক দেরি হয়ে যাবে, আদিবার মন ভেঙে যাবে, আর আমিও তাকে হারাবো। সেই বিকেলে আমরা দ্রুত আদিবাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মনে তখন একরাশ উত্তেজনা, ভয় আর আশা। আদিবা আপুর বাড়ি গিয়ে কি হবে? আদিলের মা কি আমাদের মেনে নেবেন? আরিশার সিনিয়র রাগী বউয়ের বাড়ি গিয়ে কি এবার আমি এক নতুন সিনিয়র বউয়ের মুখোমুখি হব? আমার মা বাবাকে সাথে নিয়ে আমরা যখন আদিবাদের বাড়ির সামনে পৌঁছালাম তখন সূর্যের আলো প্রায় নিভে গেছে। ভেতরে তখন সাজ রব, যা থেকে বুঝলাম ছেলেপক্ষ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আমরা দ্রুত ভেতরে ঢুকলাম। আমাকে দেখে আদিল আরিশা দুজনই অবাক। তারা ভেবেছিল আমি হয়তো একা এসেছি। আদিল দৌড়ে এসে আমাকে ফিসফিস করে জিজ্ঞেস করলো, কিরে, বাবা মাকে সাথে নিয়ে এসেছিস যে? কোনো সমস্যা হয়নি তো? আমি শুধু হাসলাম। আদিবা তখন ভেতরে রুমে ছিল, সম্ভবত কান্নাকাটি করছিল। আদিলের মা আমাদেরকে দেখে প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেন। আরে নীল আর তার বাবা মা, আসুন আসুন। এত হঠাৎ আপনারা? কোনো বিশেষ দরকার? আমার বাবা সরাসরি মূল কথায় চলে গেলেন। আসলে আমরা একটা বিশেষ প্রস্তাব নিয়ে আসছি ভাবি। আমি আপনার ছেলে নীলের জন্য আমার মেয়ে আবিদার হাত চাইতে এসেছি। আমার বাবার কথা শুনে ঘরে যেন পিন পতন নীরবতা নেমে এলো। আদিলের মা প্রথমে বিশ্বাস করতে পারলেন না। কী বলছেন আপনারা? আদিবার জন্য তো আজ ছেলেপক্ষ আসার কথা। আর নীল, সে তো আপনাদের মা আদিলের মাকে, অর্থাৎ আমার হবু শাশুড়িকে জড়িয়ে ধরে। তখন মা বললেন, ভাবি, আমি আদিবাকে আমার নিজের মেয়ের মতোই ভালোবাসি। ওকে আমি আমার বৌমা হিসেবে দেখতে চাই। নীল আর আদিবা একে অপরকে অনেক ভালোবাসে, শুধু বলার সুযোগ পাচ্ছিল না। আমরা চাই অন্য কেউ আসার আগেই আপনি ওদের আশীর্বাদ করে দিন। মায়ের সরলতা আর বাবার দৃঢ়তা দেখে আদিলের মা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন বিষয়টা অনেক দূর এগিয়ে গেছে। তাছাড়া আমার মা অনেক আগে থেকেই আদিবাকে ভীষণ পছন্দ করতেন। আদিলের বাবা বাড়িতে ছিলেন না, তাই তার মাকে একাই সিদ্ধান্ত নিতে হলো। হ্যাঁ, আমার কপালে কী যে লেখা আছে, একটা ঝামেলার না মিটতেই আরেকটা। ঠিক আছে, যদি ওরা দুজন সত্যি এমন করে থাকে তবে মেনে নেওয়া ছাড়া আর কি উপায়? আপনারা বসুন। আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এরপর আদিল তার মাকে বোঝালো নীল তাদের সবার বন্ধু এবং নীল আর আদিবা একে অপরের জন্য কতটা ভালো। এরপর যখন ছেলেপক্ষ ফোন করে জানায় যে তারা আসতে পারছে না, তখন আদিলের মা অনেকটা স্বস্তি পেলেন। আদিবা কোথায়? ওকে এখানে ডাকো। আদিবা যখন ভেজা চোখে ঘরে ঢুকলো তখন মা সবটা জানিয়ে বললেন, যাও, এখন থেকে যাও তুমি নীলের পাশে। ওদের দুজনকে একটু একা কথা বলার সুযোগ দাও। তোমরা এখন বিয়ের দিন তারিখ ঠিক করো। আদিবার মুখে তখন স্বর্গীয় হাসি। আমার দিকে তাকিয়ে সে যেন চোখের ইশারায় ধন্যবাদ জানালো। আদিবা আপু তখন আমার হাত ধরে রুমের দিকে হাঁটা শুরু করলেন। আমি জানতাম এখন পরিবারের সবাই বিয়ের দিন তারিখ ঠিক করবে। সেই আলোচনায় আমার থাকার চেয়ে আদিবার সাথে থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। আদিবার রুমে ঢুকেই সে দ্রুত দরজা বন্ধ করে দিল। নীল, তোমরা সত্যি চলে এসেছো? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমি ভেবেছিলাম সব শেষ হয়ে গেল। আমি সামনে এগিয়ে গিয়ে আদিবাকে আলতো করে জড়িয়ে ধরলাম। আমার জান, তুমি এভাবে কান্না করছিলে কেন? আমি কি তোমাকে একা রেখে কোথাও চলে যেতে পারি? তুমি না থাকলে কি হতো আমি ভাবতেই পারছি না। আমি তোমাকে খুব ভালোবাসি নীল, আমার সেই লাজুক দুলাভাই। আমি
দুষ্টুমি করার সুযোগ পেলাম। দুলাভাই বলা হচ্ছে, অথচ আমার কপালে একটা চুমুও নেই। বিয়ের আগে একটু মিষ্টিমুখ করাবে না? দুষ্টু ছেলে, বিয়েটা হতে দাও আগে। উফ, আমার তো আর তর সইছে না। আমি তোমার জন্য এত বড় যুদ্ধটা লড়ে এলাম, আর তুমি শুধু টোকা দিয়ে দিলে। এভাবে কি হয়? আদিবা আপু তখন হেসে ফেললেন। তার চোখে তখন কোনো রাগ নেই, শুধু ভালোবাসা আর দুষ্টমি। ঠিক আছে, বাবা মা যাতে না দেখে। এই স্পর্শটাই আমার জন্য যথেষ্ট ছিল। আমরা হাত ধরে কিছুক্ষণ গল্প করলাম। বাইরে তখন বিয়ের দিন তারিখ নিয়ে আলোচনা চলছে। আমাদের বেশি সময় নষ্ট করা উচিত হবে না। এরপর আমরা রুম থেকে বেরিয়ে এলাম। দুই পরিবার একসঙ্গে বসে সিদ্ধান্ত নিলেন যে যেহেতু আর কোনো বাধা নেই, তাই বেশি দেরি করা হবে না। 3 দিন পর আগামী শুক্রবার আমাদের বিয়ে হবে। 3 দিন পর আমাদের বিয়ে। খুশির খবরে আমি আর আদিবা আপু আনন্দে আত্মহারা। আমার বাবা মা আদিবাদের কাছ থেকে বিদায় নিলেন। আমি আপুর দিকে তাকিয়ে ইশারা করলাম, চিন্তা করো না, আর মাত্র 3 দিন। 3টে দিন যেন চোখের পলকে পার হয়ে গেল। আমি আদিবা আপুকে ফোন করে মাঝে মাঝেই জিজ্ঞেস করতাম তিনি ঠিক আছেন কি না। তিনি হাসতেন আর বলতেন, আমি তো তোমার অপেক্ষায় আছি দুলাভাই। আরিশা অবশ্য এই সময়ে কোনো ঝামেলা করেনি, বরং সে আদিবা আপুকে অনেক সাহায্য করেছে। আমার মনে হয় সে এখন তার নিজের জীবনে খুশি। দেখতে দেখতে সে কাঙ্ক্ষিত দিনটা চলে এলো, আমাদের বিয়ের দিন। নির্ধারিত সময়ে আমরা সবাই আদিবাদের বাড়িতে পৌঁছালাম। চারিদিকে সাজসজ্জা। ভেতরে ছিল বর কনের জন্য নির্ধারিত নিকায়ের আসন। আমার মা বাবা, ঈশান, আদিল আর সব বন্ধুরাই উপস্থিত। লাল শাড়িতে আদিবা আপুকে দেখে আমার চোখ ফেরানো কঠিন ছিল। যখন আমি আদিবা আপুর পাশে বসলাম তখন মনে হলো যেন এতদিনের সব সংগ্রাম আজ সার্থক হলো। কাজী সাহেব এলেন, কাবিননামা তৈরি হলো, সাক্ষীরা উপস্থিত হলেন। এরপর এলো সে মাহেন্দ্র খন। কাজী সাহেব যখন আদিবা আপুকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমির চৌধুরীর পুত্র? নীলকে মোহরানা বাবদ এত টাকা ধার্য করে স্ত্রী হিসেবে কবুল করিতে রাজি? আদিবা আপু লাজুক তবে দৃঢ়কণ্ঠে কবুল বললেন। আমারও হৃদয় কেঁপে উঠল। তখন আমি 3 বার কবুল বললাম। ইসলামী শরিয়া মোতাবেক আমরা স্বামী স্ত্রীতে পরিণত হলাম। আল্লাহর কাছে শুকরিয়া জানালাম। সব আনুষ্ঠানিকতা শেষ হলো। ঈশান, আদিল সবাই এগিয়ে এসে আমাদের শুভেচ্ছা জানালো। এরপর হলো বিদায়ের পালা। আদিবা আপু যখন তার বাবা মা, বিশেষ করে আদিলের মাকে জড়িয়ে ধরলেন, তখন সেই দৃশ্য দেখে আমারও চোখ ভিজে গেল। এতদিনের সব ভুল বোঝাবুঝি, এতদিনের রাগ অভিমান সব ভুলে গিয়ে সবাই শুধু আশীর্বাদ করছিল। আনন্দে নতুন বউকে বরণ করে নিলেন। রাত যখন গভীর হলো আমি ধীরে ধীরে রুমে ঢুকলাম। আদিবা তখন ঘোমটা দিয়ে বসেছিলেন। রুমে হালকা সুগন্ধি আর ফুলের মিষ্টি গন্ধ। আমার বহুদিনের স্বপ্ন আজ পূর্ণ হলো। আমি দরজাটা বন্ধ করে ধীরে ধীরে তার কাছে গেলাম। আলতো করে ঘোমটাটা তুলে ধরলাম। আদিবার চোখে তখন আনন্দাশ্রু। কি হলো আমার আদিবা, এখনো কি কাঁদছো? না নীল, এটা কষ্টের কান্না না, এটা আনন্দের জল। আমি ভাবতেই পারিনি তুমি এত সহজে সব বাধা পেরিয়ে আমাকে জীবন সঙ্গী করবে। তুমি আমার জন্য যে ত্যাগ করেছো তা আমি কোনো দিন ভুলবো না। আমি তোমাকে খুব ভালোবাসি। তার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে বলি, আমিও তোমাকে ভালোবাসি। আর শোনো, আজ থেকে তুমি শুধুই আমার। আজ থেকে আর কোনো আদিবা আপু নয়, তুমি আমার বউ, আমার জীবন। আদিবা তখন লাজুক হেসে আমার বুকে মাথা রাখল। সেই রাগী সিনিয়র বইয়ের স্বভাবটা হয়তো পুরোপুরি যায়নি, কিন্তু সেই রাগের আবরণে যে কতখানি ভালোবাসা আর যত্ন লুকিয়েছিল তা আমি আজ অনুভব করলাম। সেই রাতে আল্লাহর রহমতে আমরা আমাদের নতুন জীবন শুরু করলাম।
আমার বন্ধু আদিলের প্রেম সফল করতে গিয়ে আমি নিজের জীবনে যে ভালোবাসা খুঁজে পেলাম তা ছিল অপ্রত্যাশিত। আমাদের পথটা সহজ ছিল না, কিন্তু আমাদের ভালোবাসা সব বাধা পার করে আজ জয়ী। আমার হৃদয়ের মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায়। টাটা।